এই ভিডিওটা আগের যে ইউএস পলিসি ইন ল্যাটিন আমেরিকা তারই কন্টিনিউয়েশন। তবে ছাত্রছাত্রীদের জন্য বলি যে শুধু আজকে যে পার্টটা আমি আপলোড করছি এটা থেকেই পরীক্ষায় কিন্তু তোমাদের একটা প্রশ্ন হতে পারে, শুধু এই আজকের এই শর্ট ভিডিওটার ওপরেই। এবং সেক্ষেত্রে প্রশ্নটা দাঁড়াতে পারে থিওডোর রুজভেল্টের, এফডিআর নয়, থিওডোর রুজভেল্টের করোলারি বা অনুসিদ্ধান্তের ওপর যে কোনো প্রশ্ন আসতে পারে। তার উত্তর আমার মনে হয় এই ভিডিও থেকে স্পষ্ট হবে। প্রসঙ্গক্রমে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার এই ভিডিওগুলো আমার ভাতৃপ্রতিম ইংরেজির অধ্যাপক অয়ন হয়তো দেখছে এবং ও কিছু কমেন্ট করেছে, আমাকে জানিয়েছে, এবং ও একটা লিঙ্কও পাঠিয়েছে, ওর ভালো লেগেছে এবং একটা লিঙ্কও পাঠিয়েছে। সেটাতে এই ইউএস পলিসি ইন ল্যাটিন আমেরিকা এইটার ওপরে নোয়াম চমস্কির কিছু ভিডিও আমাকে পাঠিয়েছিল। আমি সেটা পড়েছি, আমি সেটা দেখেছি। এবং এটা বলে রাখি যে রুজভেল্টকে নোয়াম চমস্কি দেখিয়েছেন যে তিনি আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে নোবেল পেয়েছিলেন, কিন্তু তার ওই নোবেল প্রাপ্তিটা ছিল মূলত ওই সময়ে যখন তিনি প্রেসিডেন্ট 1901 থেকে 1909, এই সময়ে থিওডোর রুজভেল্ট আমেরিকান প্রেসিডেন্ট, পরপর দুবার তিনি প্রেসিডেন্সিয়াল ইলেকশন জিতেছিলেন। এবং ওই সময়ে তার ভূমিকা রুশ-জাপ যুদ্ধে 1904-05 যে রাশিয়ার সঙ্গে জাপানের যুদ্ধ হয়, সেই রুশ-জাপ যুদ্ধে মার্কিন ভূমিকাকে মাথায় রেখেই সম্ভবত তাকে নোবেলটা দেওয়া হয়েছিল। এবং কোয়াইট কন্ট্রাডিক্টরি যে রুজভেল্ট রুশ-জাপ যুদ্ধে যে ভূমিকা নিলেন, ল্যাটিন আমেরিকার ক্ষেত্রে তার ভূমিকাটা একটু অন্যরকম হয়ে গেল। আমরা রুজভেল্টের ল্যাটিন আমেরিকান পলিসিটাকেই করোলারি বলি, অনুসিদ্ধান্ত বলি, এবং সেটা সম্পর্কেই আজকে আমাদের আলোচনাটা থাকবে। এবার মূল প্রসঙ্গে আসি যে 1898 সালে, আগের পরপর দুটো ভিডিওতে তোমরা দেখেছো, রেফারেন্সটা বারবার আনছি আমি, যে 1858 সালে স্পেনকে পরাজিত করার পর থেকেই আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমিকাটা অনেক বেশি আগ্রাসী হচ্ছে। মনরো নীতি তখন আস্তে আস্তে, খেয়াল করে দেখো সব ভিডিওগুলোকেই, যে মনরো নীতি আস্তে আস্তে তার ম্যানিফেস্ট ডেস্টিনির দিকে এগোচ্ছে। আমেরিকা মহাদেশে আমেরিকা যুক্তরাষ্ট্রই সভরেন পাওয়ার, এটা বারবার এস্টাবলিশ করার একটা চেষ্টা হচ্ছে। 1898 স্পেন যুদ্ধের পরে এই মার্কিন সাম্রাজ্যবাদী নীতি, ল্যাটিন আমেরিকাতে মার্কিন সাম্রাজ্যবাদী নীতি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে, এবং এটা আরও স্পষ্ট হলো রুজভেল্টের আমলে। এবং রুজভেল্ট মনরো নীতিকেই, সে 1823 সালের মনরো নীতিকে আরও সম্প্রসারিত করে ল্যাটিন আমেরিকার ক্ষেত্রে প্রয়োগ করতে চাইলেন, একটা আগ্রাসী ভূমিকায় প্রয়োগ করতে চাইলেন। এবং রুজভেল্টের ল্যাটিন আমেরিকা সংক্রান্ত এই নীতিকেই বলা হয় রুজভেল্টস করোলারি বা রুজভেল্টের অনুসিদ্ধান্ত। করোলারি স্পেলিংটা দেখবে COROLLARY, রুজভেল্টস করোলারি। এখন রুজভেল্ট করোলারি ব্যাপারটা কি? 1904 সালে মার্কিন কংগ্রেসকে তিনি 1904 সালের ডিসেম্বর মাসে মার্কিন কংগ্রেসে তিনি একটা মেসেজ পাঠান, রাষ্ট্রপতি হিসেবে তিনি মেসেজ পাঠান। ওই মেসেজটা যদি আমরা একটু আস্তে আস্তে পড়ে নিই এবং মেসেজটার অর্থটা আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু রুজভেল্টের করোলারিটাও পরিষ্কার হবে এবং হোয়াট ওয়াজ দ্য অ্যাকচুয়াল অ্যাটিটিউড অফ দ্য ইউএস ইন ল্যাটিন আমেরিকা ইন 20th সেঞ্চুরি, সেটাও খুব স্পষ্ট হয়ে যাবে। আমরা ওই মেসেজটাতে যাচ্ছি। আসলে ওই মেসেজটাতে যখন পড়বো, মেসেজটা ডাইরেক্টলি আমি পড়বো, মানে কোটেশনে পড়বো, তখন বুঝতে পারবে যে মেসেজটার মধ্য দিয়ে ইউএস যেটা বলতে চেয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন হেমিস্ফিয়ারিক পলিসম্যান, অর্থাৎ পশ্চিম গোলার্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা হবে পুলিশি ভূমিকা। এই
পুলিশি ভূমিকা আবার মার্কিন যুক্তরাষ্ট্র নেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছিল 1990 সালে, ঠান্ডা যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর আমেরিকা এই হেমিস্ফেরিক পলিসম্যান থেকে বিকেম গ্লোবাল পলিসম্যান। এবং টিল টুডে আমেরিকার ভূমিকাটা অনেক পণ্ডিতই এই গ্লোবাল পলিসম্যান হিসাবেই দেখে থাকেন। প্রসঙ্গ, এবার আমরা মূল জায়গাটা আসছি। 1904 সালে ডিসেম্বর মাসে থিওডর রুজভেল্ট মার্কিন কংগ্রেসে একটি মেসেজ পাঠিয়েছিলেন। ডিসেম্বর মাসে একটি মেসেজ, আমি মেসেজটা একটু আস্তে আস্তে পড়ছি, তারপর এটাকে আমি ব্যাখ্যা করব। তিনি বলছেন, অল দ্যাট দিস কান্ট্রি ডিজায়ার্স, এই কান্ট্রি মানে ইউএস কি ডিজায়ার করে, ইজ টু সি দ্য নেবারিং কান্ট্রিজ স্টেবল, প্রতিবেশী রাষ্ট্রগুলোকে স্টেবল দেখতে চায়, অর্ডারলি অ্যান্ড প্রসপারাস, অর্থনৈতিকভাবে উন্নত দেখতে চায়, অর্ডারলি দেখতে চায়, স্টেবল দেখতে চায়, রাজনৈতিকভাবে যাতে স্টেবল থাকে। এনি কান্ট্রি হুজ পিপল কন্ডাক্ট দেমসেলস ওয়েল ক্যান কাউন্ট আপন আওয়ার হার্টি ফ্রেন্ডশিপ, আমরা এই যে আমাদের প্রত্যাশা যারা পূরণ করবে তারা সেই সমস্ত দেশগুলো আমার বন্ধু রাষ্ট্র পরিণত হবে। ইফ এ নেশন shows that it knows how to act with reasonable efficiency and decency in social and political matters, if it keeps order and pays its obligations, খেয়াল করো, if it pays its obligations, it need fear no interference from the United States. অব্লিগেশন থাকতে হবে, সোশ্যাল পলিটিক্যাল অর্ডার মানতে হবে, একটা অব্লিগেশন থাকতে হবে ইউএস এর প্রতি, তাহলে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো শঙ্কার কারণ নেই, কোনো ভয়ের কারণ নেই। তারপরের সেন্টেন্সটাই খেয়াল করছি ভালো করে, ক্রনিক রংডুইং, ক্রনিক রংডুইংটা খারাপ কাজটা যদি ধারাবাহিকভাবে করে যাও, ক্রনিক রংডুইং or an impotence which results in a general loosening of the ties of civilized society. আমেরিকা নিজে ঠিক করছে কারা সিভিলাইজড কারা আনসিভিলাইজড। civilized society may in America as elsewhere, সে আমেরিকা মহাদেশে হোক, আমেরিকা মানে এখানে আমেরিকা মহাদেশে হোক, or elsewhere অথবা অন্য কোথাও হোক, ultimately require intervention by some civilized nation. কোথাও যদি ডিসঅর্ডার কিছু হয়ে থাকে, আমি ঠিক করে দিচ্ছি হোয়াট ইজ অর্ডার, এবং এটার কোথাও যদি ডিসঅর্ডার হয়ে থাকে তাহলে অ্যাজ এ সিভিলাইজড নেশন, আমেরিকা কনসিডার্ড হারসেলফ অ্যাজ এ সিভিলাইজড নেশন, তাহলে সিভিলাইজড নেশন হিসেবে আমেরিকা চুপ করে থাকতে পারে না। অ্যান্ড ইন দ্য ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার ইন দ্য অ্যাডহারেন্স অফ দ্য ইউনাইটেড স্টেটস টু দ্য মনরো ডকট্রিন মে ফোর্স দ্য ইউনাইটেড স্টেটস, এবং পশ্চিম গোলার্ধে বিশেষ করে ইউনাইটেড স্টেটসের মনরো ডকট্রিনকে ফলো করার ক্ষেত্রে যদি কিছু, however reluctantly, in flagrant cases of such wrongdoing or impotence to the exercise of an international police power. খুব স্পষ্ট হয়ে গেল। পরে চাইলে এটা আমি আবার তোমাদেরকে কোটেশনটা দিতে পারবো, যে পশ্চিম গোলার্ধে বিশেষ করে সিভিলাইজড নেশন হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র চুপ করে থাকবে না যদি আমেরিকা মহাদেশের কোনো রাষ্ট্রে, পার্টিকুলারলি ইন ল্যাটিন আমেরিকাকেই তিনি বোঝাতে চেয়েছেন, যদি কোথাও কোনো সোশ্যাল পলিটিক্যাল ইকোনমিক ডিসঅর্ডার দেখা দেয় তাহলে সিভিলাইজড নেশন হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা হোলি ডিউটি তাকে উচিত পথে নিয়ে আসা। খুব ভদ্রভাবে, খুব সুন্দর পরিভাষা দিয়ে সাম্রাজ্যবাদ প্রকাশিত। আরেকটু গেলেই অ্যাকচুয়ালি থিওডর রুজভেল্ট যখন ল্যাটিন আমেরিকা সম্পর্কে বা মার্কিন বিদেশ নীতি সম্পর্কে মার্কিন কংগ্রেসে এই মেসেজটা দিচ্ছেন, তার আগে ভেনিজুয়েলার ঘটনা ঘটে গেছে 1902-03 সালে, এবং সেখান থেকেই তিনি তার রাস্তাটা পরিষ্কার করেছেন। এবং খুব স্বাভাবিক যে ল্যাটিন আমেরিকার দেশগুলো তারা মার্কিন যুক্তরাষ্ট্রের
এই যে অ্যাটিচিউডটা, এই অ্যাটিচিউডটাকে মানবে না। আর্জেন্টিনা অ্যাজ ফর এক্সাম্পল, আর্জেন্টিনা এর প্রতিবাদ করে। আর্জেন্টিনা বলে না, এইরকম কোনো কথা আমরা এইরকম কোনো মার্কিন যুক্তরাষ্ট্রের এরকম কোনো উদ্দেশ্য, এরকম কোনো নীতি আমরা সমর্থন করি না। থিওডোর রুজভেল্টের এই যে মার্কিন কংগ্রেসকে এইভাবে বক্তব্যটা দেওয়া এবং বিদেশ নীতিটাকে স্পষ্ট করা, এইটাকে অনেকে পরিভাষায় বলেন থিওডোর রুজভেল্টের বিগ স্টিক পলিসি। বিআইজি, বিগ স্টিক, লাঠি, বড় লাঠি, বিগ স্টিক পলিসি, বা বাংলায় বলে প্রলম্বিত ব্যবস্থা। বিগ স্টিক পলিসি বা প্রলম্বিত ব্যবস্থা মানে কি বোঝানো যাচ্ছে বিগ স্টিক বলতে? রুজভেল্টের এই বিগ স্টিক ধারণাকে বলা হয়, এই বিগ স্টিক ধারণাকে ব্যাখ্যা করা হয় একটা সুন্দর কথা দিয়ে। কথাটা শোনো, স্পিক সফটলি অ্যান্ড ক্যারি এ বিগ স্টিক। স্পিক সফটলি, খুব মিষ্টি করে বলো, আস্তে করে বলো, নরম করে বলো, কিন্তু সঙ্গে তোমার কি থাকবে? অ্যান্ড ক্যারি এ বিগ স্টিক, যেটা দেখে তুমি ভয় দেখাবে। তোমার মুখে নরম, কিন্তু আসলে যে তুমি প্রয়োজনে গরম, এই ব্যাপারটাকে স্পষ্ট করা। রুজভেল্ট এইরকম কথা বলতে পারছেন, এরকম বিগ স্টিক নীতি নিতে পারছেন, এর কারণটা যদি খেয়াল করো তাহলে দুটো জিনিস বেরিয়ে আসবে। আমি জানি না এটা তোমার পরীক্ষার খাতায় কতটা লাগবে, কিন্তু তোমার বোঝার জন্য, রুজভেল্টকে বোঝার জন্য এই ব্যাপারগুলো কিন্তু আশেপাশের ব্যাপারগুলোকে মাথায় রাখতে হয়। আমরা বলেছি ইতিহাস পড়তে গেলে যে শুধু একটা জায়গাতে একটা নীতিকে ধরেই আলোচনা করতে হবে এমন নয়, তোমাকে তখন চারিপাশটা দেখতে হবে। রুজভেল্ট বিংশ শতকের শুরুতে, থিওডোর রুজভেল্ট যখন এই নীতিটা নিচ্ছেন, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের ঘরের ভেতরে অর্থনৈতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র একটা সাকসেসফুল নেশনের জায়গাতে এসে গেছে। সুতরাং তার পেছন দিকটা, এই অর্থনৈতিক ব্যাপারটা তার ভাবার কারণেই, বরং অর্থনৈতিক ইন্টারেস্টটা কোথায় কোথায় আরও বাইরে ছড়িয়ে দেওয়া যায়, কনসলিডেট করা যায়, এটা মাথায় রেখেই তিনি তার বিদেশ নীতি ঠিক করছেন। ল্যাটিন আমেরিকার মার্কেটগুলোকে তিনি কন্ট্রোল করার চেষ্টা করছেন। ল্যাটিন আমেরিকাতে একটা প্রভুত্ববাদী, অর্থনৈতিক আধিপত্যবাদী মনোভাব তার ইম্পেরিয়ালিজমে ফুটে উঠছে। আরেকটা ব্যাপার কি খেয়াল করতে হবে, সেকেন্ডলি, যে এই সময় ইন্টারন্যাশনাল পলিটিক্স, পার্টিকুলারলি ইউরোপিয়ান পলিটিক্সে হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড, কি ঘটনা ঘটছে খেয়াল করে দেখো। তখন ওদিকে একদিকে এশিয়াতে জাপানের উত্থান হচ্ছে, জাপান একটা বড় শক্তি হিসেবে উঠে আসছে, সুতরাং জাপানকেও একটা মেসেজ পাঠানো দরকার। আর ওদিকে তখন জার্মানি, খেয়াল করে দেখো 1900 সালের পরে জার্মানি তখন চাইছে, নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছে একটা কলোনিয়াল পাওয়ার হিসাবে। কারণ বিসমার্ক চলে গেছেন, নতুন কাইজার উইলিয়াম এসে গেছেন, এবং উইলিয়াম এসেই বলেছেন যে জার্মানি আর সন্তুষ্ট নয়, সীমাবদ্ধ থাকবে না, জার্মানির এক্সপানশনের প্রয়োজন আছে। একদিকে এশিয়ান সয়েলে রাইজ অফ জাপান, আরেকদিকে ইউরোপিয়ান সয়েলে নূতন শক্তি হিসাবে জার্মানির উত্থান। এই দুটো ফ্যাক্টরকে মাথায় রেখেও রুজভেল্ট একটা কিছু মেসেজ পাঠাতে চাইছেন। এবার রুজভেল্টের এই যে করোলারি বলো, বিগ স্টিক বলো, এই যে ফরেন পলিসির মূল ধারণাটা বললাম, এইটা এবারে তিনি প্রয়োগ করতে শুরু করলেন। প্রথমে পানামা খাল বিতর্ক। পানামা খাল বিতর্কটা আমি গল্পটা খুব ছোট করে বলে দিই, তোমরা যে কোনো বই থেকে এটা ডিটেলসে নিতে পারবে। যে পানামা খালটা দরকার হয়েছিল প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগরকে যুক্ত করার জন্য। মাঝখানে পানামার উপর দিয়ে একটা খাল খনন করে নেওয়া হবে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ কিন্তু, এবং এটা শুরুতে এটা সমর্থক ছিল গ্রেট ব্রিটেন,
শুরুতে সমর্থক ছিল ফ্রান্স, কারণ সম্পূর্ণভাবে অর্থনৈতিক স্বার্থে, যে দুটো মহাসাগরকে একটা খাল দিয়ে যোগ করা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যে শুধু অর্থনৈতিক স্বার্থেই পানামা খাল খোঁড়া এবং পানামা খালকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা শুধু যে অর্থনৈতিক স্বার্থে করেছিল তা নয়। there was a second objective, সেকেন্ড নোশন। সেই সেকেন্ড অবজেক্টিভটা কি, যে পানামা খালটা হয়ে গেলে এইবার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ক্যারিবিয়ান অঞ্চলে আধিপত্য বিস্তার করাটা খুব সহজ হবে। সো মার্কিন যুক্তরাষ্ট্র পানামা খাল বিতর্কে আরো ইন্টারেস্টেড হয়ে পড়ল। এখন পানামা খালটা, পানামা জায়গাটা ছিল কলম্বিয়া প্রজাতন্ত্রের অধীনে একটা জায়গা, এবং কলম্বিয়া সরকার এবং ফরাসি সরকার যৌথভাবে এই খাল খননের দায়িত্ব পায়। কিন্তু যে কোনো কারণেই হোক খাল খনন করতে দেরি হচ্ছিল। আর ওদিকে কলম্বিয়ার অধীনে পানামা ছিল বলে পানামা অঞ্চলের অধিবাসীরাও কলম্বিয়ার থেকে স্বাধীন হতে চাইছিল, এবং তারা বারবার কলম্বিয়ার এগেনস্টে বিদ্রোহ করছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সুযোগটি নিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সুযোগ নিয়ে পানামার বিদ্রোহীদেরকে সমর্থন করলো, যাতে তারা ওখানে আন্দোলন করতে শুরু করে, এবং সেই সুযোগে কলম্বিয়াকে জানিয়ে দিল এবং ইউরোপিয়ান ফরাসি কোম্পানিকেও জানিয়ে দিল যে এই খালটা খনন করার ব্যাপারে আমেরিকা যুক্তরাষ্ট্রই বেশি উৎসাহী। আদারওয়াইজ তোমরা যদি করতে যাও, কলম্বিয়া এবং ফ্রান্স যদি করতে যায়, ফরাসি কোম্পানিটা যদি করতে যায়, তাহলে খরচটা অনেক বেড়ে যাবে। এই অজুহাত দিয়ে পানামা খাল খনন করার দায়িত্বটা আস্তে আস্তে নিজের হাতে নিয়ে নিল। পানামার যিনি প্রতিনিধি ছিলেন, যাকে তিনি বিদ্রোহী প্রতিনিধি, যাকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করেছিল, তার সঙ্গে মার্কিন সেক্রেটারি অফ স্টেট হে এবং ওই পানামার প্রতিনিধি ব্যুরো দুজনের মধ্যে একটা চুক্তিও স্বাক্ষরিত হলো। আমেরিকা পানামা খাল রেডি করে ফেললো। 1914 সাল থেকে পানামা খালের উপর দিয়ে জাহাজ চলাচল শুরু হলো। কিন্তু মূল ব্যাপারটাই যে পানামা খালটা পুরোপুরি চলে এলো মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। তাহলে এক, অর্থনৈতিক স্বার্থ; দুই, ক্যারিবিয়ান অঞ্চলে আধিপত্য বিস্তারের সুবিধা হবে। এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র পানামা খাল ইস্যুটাকে সম্পূর্ণভাবে নিজের দখলে নিয়ে চলে এলো। ঠিক এর পরপর বিগ স্টিক পলিসি নিয়ে আমি আর এই জায়গাগুলোকে দীর্ঘ করব না, তোমরা যে কোনো বই থেকে এগুলো দেখতে পারবে। যদি বই থাকে, না থাকলে বলবে, তখন এই ডিটেল ঘটনাগুলো আমি দেবো। ল্যাটিন আমেরিকার আরও দেশ যেমন ডোমিনিকান রিপাবলিক, সেখানেও বিগ স্টিক নীতি গ্রহণ করা হলো। তারপর 1906 সালে কিউবাতে 3 বছরের জন্য সেনা পাঠিয়ে কিউবাকে নিজের অধীনে রেখে দেওয়া হলো, এটাও বিগ স্টিক পলিসি। এবং একই রকমভাবে নিকারাগুয়া, সান ডমিনিগো, এই সমস্ত ল্যাটিন আমেরিকার দেশগুলোকে আস্তে আস্তে রুজভেল্ট তার করোলারি বলো বা তার বিগ স্টিক পলিসি বলো দিয়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এলো। অর্থাৎ অ্যাজ লং অ্যাজ রুজভেল্ট ওয়াজ ইন দ্য চেয়ার, 1901 থেকে 1909 পরপর দুবার, তার আমেরিকা মহাদেশের বিশেষ করে ল্যাটিন আমেরিকার ক্ষেত্রে নীতিটাকে আমরা স্পষ্টতই হেমিস্ফিয়ারিক পুলিশম্যান এবং এটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের দাদাগিরি, এটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতিরই বহিঃপ্রকাশ বলে মনে করি। থ্যাংক ইউ।